আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথা। আসসালামু আলাইকুম দর্শক। মবস্টার, মব গ্যাংস্টার, মব গ্যাং লিডার এবং বাংলাদেশের নিকৃষ্টতর শাসনের বাদশাহ জনক ডক্টর মোহাম্মদ ইউনূস, তার শেষ খায়েশ পূর্ণ হয়নি। কোথায় পূর্ণ হয়নি আমি আপনাদেরকে বলবো। তার আগে এটুকু শুধু আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে এখন পর্যন্ত রাষ্ট্রপ্রধান যদি বলেন, সরকার প্রধান যদি বলেন, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, হোসেন মোহাম্মদ এরশাদ, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার কথাই বলেন না কেন আপনি, এই পাঁচজন মিলে তাদের শাসন আমলে যদি দুর্নিয়ম, অনিয়ম, ভুল ত্রুটি থেকে থাকে, সবগুলো মিলায় যা হবে, ডক্টর ইউনূসের 18-19 মাসে তার চেয়ে কয়েক গুণ বেশি করে গেছে। এরকম ব্যক্তি স্বার্থ হাসিল করা কোন সরকার প্রধান বাংলাদেশের আগে কখনো দেয়নি। সে শুধু এসে তার নিজস্ব সমস্ত ব্যক্তি স্বার্থ হাসিল করে নিয়েছে। এই ইউনূস জাতীয় নির্বাচনের পরে, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে, যদি বিএনপি একটা চালে সামান্য ভুল করতো, আজকে ইউনূস বিদায় নিত কিনা এটা নিয়ে খুব জোরালো প্রশ্ন আছে। বিএনপি যদি সেই সংবিধান সংস্কার পরিষদে শপথ নিত যেটা জামাত নিয়েছে, তাহলে ইউনূস সুন্দর সুন্দর করে বলতো, এবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, 180 দিন সংবিধান সংস্কার করেন, তারপরে মন্ত্রী পরিষদ গঠন করেন, তার আগে হবে না। এর অসংখ্য ভুরি ভুরি প্রমাণ আছে ডক্টর ইউনূস যে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ছাড়তে চায়নি। তার উপদেষ্টাদেরকে লেলিয়ে দিয়ে সে নানান ভাবে চেষ্টা করেছে ক্ষমতা ধরে রাখতে এবং এই নির্বাচনটা বানচাল করতে। সেই ইউনূসের শেষ খায়েশ পূর্ণ হলো না, তাকে তার যমুনার বাসভবন ছাড়তে হয়েছে। এই যমুনা সে ছাড়তে চায়নি। সে 20, 30, 50 বছর আরো বেঁচে থাকবে। 86 বছরের বুদ্ধা পুরা এই সিন্দাবাদের ভূত বাংলাদেশের উপরে চেপে ধরা। সে তার নিজস্ব শুধু স্বার্থ হাসিল করেছে আর করেছে। সেই যমুনা আজকে ছাড়তে বাধ্য হয়েছে। দুপুর 3:30টার দিকে সে যমুনা থেকে বিদায় নিয়েছে। তাতে কারো কোনো বিদায় মানে তো করুণার বিষয়, বিদায় মানে তো করুণ একটা কোথায় সঙ্গীত একটা ভেসে আসে, করুণ সুর ভেসে আসে, কোথাও সেই করুণ সুর। সবাই এখন উৎফুল্ল যে এই যমুনায় হয়তো তারেক রহমান উঠবেন, এই যমুনা আবার সংস্কার করা হবে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন। কারণ গণভবনটা তো ভেঙে লুটপাট করে ডক্টর ইউনূস খেয়ে ফেলেছে এবং লুটপাট করা মরা কঙ্কালও বিক্রি করে দিয়েছে ফারুকিরা ওখানে কোটি কোটি টাকার দুর্নীতি করে। সেটাই নাকি জুলাই জাদুঘর বানাবে। সেই ডক্টর ইউনূস যমুনা থেকে বিদায় হয়ে গিয়ে তার গুলশানের আখড়ায়, সেই পুরানা গ্রামীণ আখড়ায় উঠেছে, যে বাংলাদেশের সরকারটাকে একটা গ্রামীণ ব্যাংক বানিয়েছিল, যমুনাটাকে সে তার ইউনূস সেন্টার বানিয়ে ফেলেছিল। সেই ইউনূস সেন্টার এখন স্থানান্তরিত হয়েছে। তবে তারা কি করে, এই যাওয়াই কি তার শেষ যাওয়া, নাকি আরো যাওয়ার আগ্রহ আছে 86 বছরের বুদ্ধার? আমাদের সেই নাটক দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করতে হবে তারেক রহমান কোন ভুল সিদ্ধান্ত, ডক্টর ইউনূস তককেই থাকবেন, তারেক রহমান ভুল করুক, তারেক রহমান ব্যর্থ হোক। কারণ তারেক রহমান এবং বিএনপি ক্ষমতায় আসুক, এটা ডক্টর ইউনূস এবং তার আশেপাশে কেউ ঘৃণা করে চায় না, এটা বাংলাদেশে প্রমাণিত। আমি আপনাদেরকে একটা শুধু ইঙ্গিত দিয়ে আজকের আলোচনা শেষ করব। আমি আপনাদেরকে ধরিয়ে দিই, আমি সমস্ত কাজ বলবো না, কাল অপেক্ষায় থাকবেন আপনারা এই খবরের জন্য। এই যে ডক্টর ইউনূসের চক্রান্ত, গণভোট এবং জুলাই সনদ, এর মুখে ছাই পড়তে যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে আজকে। আমি 1 মার্চ এই দিনের প্রথম প্রহরে যে আলোচনা করছি তাতেই শুধু আপনাদেরকে হিন্স দিয়ে রাখলাম। আপনারা অপেক্ষায় থাকেন। 1 মার্চ বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশকে রক্ষার জন্য, সেই গণভোট এবং জুলাই সনদ চক্রান্ত রুখে দেওয়ার জন্য একটি বড় উদ্যোগ হয়তো জাতির সামনে আসবে এবং সেই উদ্যোগ যথাযথ জায়গা থেকে হবে। সরকার করার দরকার নেই, যথাযথ জায়গা থেকেই সেই উদ্যোগ বাস্তবায়ন হবে বলেই আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। নিশ্চয়ই সেই ঘটনা ঘটার পরে আমরা আপনাদের সামনে আসবো। ইউনূস ব্যক্তিটা, আমরা এখন হয়তো তারেক রহমানের সরকারের প্রতি বেশি দৃষ্টি দিচ্ছি, কিন্তু দেখুন ইউনূস এমন একটা জিনিস, পৃথিবীর কোথাও এত বড় ক্রিমিনাল তৈরি হয় নাই। এবং ইউনূসকে আমরা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন মেনে, সম্পূর্ণ দেশীয় আইন মেনে ইউনূসের চ্যাপ্টারটা যদি আমরা ক্লোজ করি, আমরা শুধু বাংলাদেশে নয়, আমরা সারা পৃথিবীতে আপনার একটা দৃষ্টান্ত স্থাপন করব। যেই দত্ত, ইউনূস নামের যেই দত্ত আপনার 2024 সালের 5 আগস্টের পর আমরা দেখতে পেয়েছি। আচ্ছা বলুন তো, আগে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কিন্তু
বিশ্বাস করতো না যে ইউনূস সত্যি সত্যি এই 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 পদ্মা ব্রিজের সময়ে আপনার বিশ্ব ব্যাংক যে ধরনের মানে অসহযোগিতা করেছে, এই পুরো ষড়যন্ত্র যে ইউনূসের মাধ্যমে করেছে, এটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করতো না। ইউনূস যে একটা বদমাশ এটা অনেক মানুষ জানতো। সৌভাগ্যক্রমে এই জানাপন্থীদের মধ্যে আমি একজন, আপনি একজন বা অন্য, কিন্তু শেখ হাসিনা খুব ভালোভাবে জানতেন। কিন্তু আমরা খুব কম সংখ্যক মানুষ এত বড় বদমাশটাকে চিনতাম। এবং তখন যখন শেখ হাসিনা বলেছিলেন যে এই বদমাশের কারণে পদ্মা ব্রিজ থেকে আপনার বিশ্ব ব্যাংক সরে গেছে, মাফ করবেন, সেটা মানুষ বিশ্বাস করেনি। কিন্তু আপনার এই 2 বছর ইউনূস দেশটা দখল করে দেশটার উপর যেই ধরনের আপনার নিষ্ঠুরতা চালিয়েছে, প্রতিটা জায়গায় সে যেভাবে নিজের পকেটটা ভরেছে এবং মানুষের দুঃখ কষ্ট এসবের প্রতি তার কোনো ধরনের আবেগ অনুভব নাই। তারপরে যেই নিষ্ঠুরতার সাথে সে আওয়ামী লীগ দমনের চেষ্টা চালিয়েছে, যেই নিষ্ঠুরতার সাথে সে আপনার মুক্তিযুদ্ধের সব চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করেছে, যেই নিষ্ঠুরতার সাথে সে জাতির পিতার ভাস্কর্য ধ্বংস করেছে, যেই নিষ্ঠুরতার সাথে সে 32 নম্বর ভেঙেছে, যেই নিষ্ঠুরতার সাথে সে মব করেছে, সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে, এই যে একটা আপনার অরাজক পরিস্থিতি, এটা একবিংশ শতাব্দীতে পৃথিবীর কোথাও হয়নি, আমরা কোথাও দেখিনি। আমরা 90-এর দশকে কিছু নিষ্ঠুরতা দেখেছি, হুতু তুৎসি বিদ্রোহ, এই ধরনের কিছু। একবিংশ শতাব্দীতে কোথাও আমরা কিন্তু এই সাভেজারি দেখিনি, ভবিষ্যতে দেখারও প্রশ্ন আসে না। তার মানে হলো এই একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস যে চালিয়েছে, মানুষের দুঃখ কষ্ট নিয়ে যে খেলেছে, সবচেয়ে বেশি দুর্নীতি যে করেছে, সে ব্যক্তিটার নাম ইউনূস। এবং সে জাতির পিতাকে অসম্মান করেছে, শেখ হাসিনার মতো মানুষকে অসম্মান করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চেয়েছে। আপনি যদি সব এই অপরাধগুলোকে অ্যাকুমুলেট করেন, আমাদের এই ইউনূসের এই অপরাধীকে ভুলে গেলে চলবে না, এবং ভুলে গেলে তো চলবেই না, এর যে একটা সঠিক বিহিত দরকার বাংলাদেশের জন্য, এমনকি সারা পৃথিবীর জন্য। কি রকম? এই ইউনূসকে আপনি যথাযথভাবে বাঁধবেন, সাজা দেবেন। সেই সাজা তো তার কত 560টা লাশের কথা একজন নিরপেক্ষ সাংবাদিক বলেছে। সেখানে পুলিশের লাশ নাই, সেখানে ওই যে আপনার জঙ্গি হত্যা চলাকালে জুলাই আগস্টে জঙ্গিরা যে এতগুলো হত্যাকাণ্ড করলো সেই হিসাবও নাই। শুধু আওয়ামী লীগের মানুষকে মেরে ফেলা, সংখ্যালঘুদের মেরে ফেলা, এই 560টা লাশের জন্য তো আপনি কতবার ইউনূসকে আপনি মৃত্যুদণ্ড দেবেন? তারপরে জাতির পিতার সাথে বেয়াদবির জন্য তাকে কি সাজা দেবেন? বাংলাদেশের ইতিহাস ধ্বংস করার জন্য আপনি তাকে কি সাজা দেবেন? আমার কথা হলো এই সাজাগুলো আমরা তো দেবই, সেটা আমাদেরকে আমরা আন্তর্জাতিক আইনেও দেব, কিন্তু এটা এমন ভাবে সারা পৃথিবীর সামনে আমরা তুলে ধরবো। দেখুন আজকে ইউনূস বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, বিলিয়ন ডলার সে বিদেশে পাচার করে দিয়েছে। পাচার করলো ইউনূস, এবং তার সবচেয়ে বড় আপনি নিজেও জানেন, আমরা শুনেছি, আমরা এগুলা বিশ্বাসযোগ্যভাবে এসব তথ্য পেয়েছি যে আসিফ নজরুল দ্বিতীয় বাটপার, তৃতীয় বাটপার, যার মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আবার ওই যে বাচ্চা সন্ত্রাসীটা আসিফ সজীব, এদের মন্ত্রণালয়গুলোতে এরা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে ইউনূসের সাথে। তো সব মিলে আমাদেরকে ইউনূসের জন্য যে শাস্তিটা, এইটাই ইউনূস পাবে। ইউনূস যদি এর মধ্যে মরেও যায়, তারপরেও এই শাস্তিটা দিতে হবে। এবং ইউনূস যে সাম্রাজ্য, অর্থনৈতিক আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইম তার যেগুলো, এগুলো আমাদের ওই পলাশ খুব ভালোভাবে তুলে ধরেছে অনেক কিছু বিভিন্ন টক শোতে এবং ইয়েতে। আমিনুল হক পলাশ, চিনতে পারছেন, আপনার শো করেছে। তো এই ইউনূসকে আমাদের কিন্তু সাজা দিতে হবে, এবং সাজা, এবং ইউনূস নামে যে একটা অপরাধী ছিল সারা পৃথিবীকে জানাতে হবে। আজকে ইউনূস, আপনি যে বললেন ওইখানে গিয়ে মিটি মিটি হাসছে, সেই দত্তের হাসি, খুশি হওয়ার কোনো কারণ নাই। ইউনূসের কোনো সাম্রাজ্যের বাংলাদেশে থাকার কোনো সুযোগ নাই। কতদিন থাকবে আমরা সেটা দেখব, এবং এই সবগুলোকে আপনার রাষ্ট্রের মধ্যে একীভূত করতে হবে। এবং ইউনূসের এই অবৈধ অর্থ যেখানে যেখানে গেছে, যা বিদেশে পাচার হয়ে গেছে, যা আমরা আনতে পারবো না সেগুলো বাদ দেন, কিন্তু বাংলাদেশের মধ্যে তার মেয়ের কাছে যেতে পারে, তার স্ত্রীর কাছে যেতে পারে, তার ভাই ভাতিজা। ইউনূস কিন্তু আবার বাংলাদেশের মানুষ শুধু
এমনকি আওয়ামী লীগের লোকজনও শেখ হাসিনাকে নিয়ে পড়ে আছে, শেখ বংশটংশ। দেখেন, ইউনূস কিন্তু সবচেয়ে বেশি নির্লজ্জভাবে আপনার এই যে যেটাকে নেপোটিজম বলে, পারিবারিকীকরণ, সেটা করেছে। এই ইউনূসের পরিবারে কারা আছে আমি জানি না, জাহাঙ্গীর, মোহাঙ্গীর, ইব্রাহিম, এদের 14 গোষ্ঠী সহ কিন্তু টান পড়বে। অর্থাৎ আমি বলছি না যে এদেরকে ইউনূস যেভাবে মব করে মানুষকে মেরে ফেলছে সেটা না, সম্পূর্ণ আইনি ব্যবস্থায় এই ইউনূসের অর্জিত প্রতিটা কানা করি, সেটা যদি তার ভাতিজার হাতে থাকে, সেটা যদি তার মেয়ের হাতে থাকে, সেটা যদি তার যে স্ত্রী আলাভোলা বলে সেই আলাভোলা স্ত্রীর হাতে থাকে, সেটা যদি তার প্রেমিকা লামিয়ার হাতে থাকে, প্রতিটা কানা করি রাষ্ট্র কিন্তু বুঝে নিবে। এবং ইউনূসের লাশ যেখানেই সমাহিত হোক সেখানকার উপর হাইওয়ে তৈরি করতে হবে। এই লাশকে, প্রথম কথা হইলো এই লাশের হাড় গোড় সব তুলে নিয়ে এটা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে হবে। দরকার হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে যে এই অসম্মান করতে চাই না। ইউনূস তো লাশ পুড়িয়ে দিয়েছে। ইউনূসের আমলে বাড়ি ভাই কত ধরনের আপনার জঘন্য কাজ হয়েছে, কি পরিমাণ নিষ্ঠুরতা। দেখুন, ওই যে সাংবাদিক মাহবুব কামাল একটা কথা বলেছেন যে ইউনূস হলো ওই দিলদার যে কমেডি করেন, দিলদারের কমেডি এবং আপনার আহমেদ শরীফের আপনার ভিলেইনির একটা মিক্সচার। আমি বলবো যে না, তুলনাটা আধা আধি সত্য, পুরোপুরি সত্য না। ইউনূস কিন্তু দিলদার যে আপনার নির্মল যে বিনোদন করেন সেই ইউনূস কিন্তু সেটুকুন না। ওই আহমদ শরীফের অংশটা ঠিক আছে। ইউনূসকে আপনি যদি বলেন সেটা বরঞ্চ হুমায়ুন ফরিদি বা এরা যে ভিলেইন করতে করতে যে কিছু আপনার কমেডি করতো, বা এটিএম শামসুজ্জামান, তাদের সাথে আপনি তুলনা করবেন, দিলদারের সাথে তুলনা করাটা ঠিক হয় নাই। যাই হোক, তবু উনি একটা তুলনা টেনেছেন। কিন্তু হয় কি, এই ধরনের বড় অপরাধীদের আপনি ভুল তুলনা করলেও কিন্তু মানুষের মন থেকে কিছু মুছে যেতে পারে। আমি চাই না ইউনূসের কোনো অপরাধ বাংলাদেশের মানুষের মন থেকে মুছে যাক। আমরা ইউনূসের লাশ যদি কবরস্থ হয় বাংলাদেশে, যদি বেঁচে থাকে, যদি আমরা তাকে সাজা দিতে পারি, তখন তো হলোই। ধরুন সে মরে গেল, মরে গেলে বাংলাদেশে তাকে কোথাও তো সমাহিত করবে। যদি আমি বলবো যে ইউনূস, তুমি যদি আমার এই ভিডিও শুনে থাকো, তোমার লাশটা তুমি বাংলাদেশে সমাহিত করো না, তুমি মার্কিনীদের দালাল, তোমার লাশটা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিও, সেখানে তোমার মেয়ে আছে, সেখানে ইয়েতে থাকবে। আমরা কিন্তু এই লাশ রাখতে পারবো না। 40 হাত নিচ থেকেও অত্যন্ত শ্রদ্ধার সাথে একটা মৃতদেহকে যেভাবে তুলতে হয়, যে ভাব গাম্ভীর্য লাগে, সেটা করব। ইউনূসের দত্তর ওই যে একটা লাশ পুড়ে ফেললো, সেই ধরনের নিষ্ঠুরতা আমরা করব না। কিন্তু এই লাশটা মাটি সহ তুলে আমরা বিমানে করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিব। দরকার যদি মনিকা মানে ইউনূসের যে মেয়েটা আছে সে যদি গ্রহণ না করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার গ্রহণ করবে। না করলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে এটা যত টাকা লাগে এই লাশ মার্কিন যুক্তরাষ্ট্রে সমাহিত করার আমরা ব্যবস্থা করব। করে যেখানে ইউনূস আপনার এই তাকে কবর দেওয়া হবে, সেখানে একটা বড় হাইওয়ে তৈরি করে দেওয়া হবে। সারা জীবন ওইখান দিয়ে শুধু আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের গাড়ি ঘোড়া চলবে। কারণ ইউনূসকে যদি আপনি সাজাটা দেন বাড়ি ভাই, আমি শেষ করি, তাহলে কিন্তু সারা বিশ্ব একটা লজ্জা পাবে। আমাদের তো যা ক্ষতি করার করেই দিয়েছে, কিন্তু পশ্চিমারা যেইভাবে একটা মনেস্টার, একটা দত্তকে একটা 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 দেশ ধ্বংস করার জন্য লালন পালন করলো, পশ্চিমারা তো চায় নাই ইউনূস বাংলাদেশটাকে এইভাবে ধ্বংস করুক। শেখ হাসিনার রক্তে গড়া, শেখ হাসিনার ঘামে পরিশ্রমে 24 ঘন্টা খেটে খাওয়া একটা নারীর এই পরিশ্রমে গড়া রাষ্ট্রটাকে যে ধ্বংস করলো, এই ইউনূসের জন্য আমাদের এই ব্যবস্থাটা করতে হবে যে তার লাশ বাংলাদেশে থাকবে না। ইউনূস, যদি তুমি শুনে থাকো, তুমি এটা নোট করো, তোমার লাশ তুমি পাঠিয়ে যেতে পারো, নাহলে আমরা কিন্তু এই লাশটা যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিব যা কিছু হয়। এবং সে তার ওই জায়গাটা যেখানে লাশ কবর দিবে আশেপাশে সব জমি অধিগ্রহণ করে একটা আপনার বিশাল হাইওয়ে তৈরি করে ফেলা হবে। সেখানে এই সাজা দিলে সারা পৃথিবী লজ্জা পাবে। পত্রিকার খবরটা দেখালেন, গ্রিন সিগন্যাল দিয়েছে, এটা আমরা ধরে নিতে পারি তদন্ত কমিটি গঠন হবে। তদন্ত কমিটি গঠন হলেই ভাববো এই কথাটা সত্য। বিএনপির এটা ইচ্ছা নাই এই বিচার করার। কিন্তু ওই যে কেউ কেউ বলে যে আমাদের নিউ এজের আমাদের নুরুল কবির ভাই বলেছেন যে মানুষ মানে কোন মানুষ জামাতকে ঠেকানোর জন্য নাকের রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, তেমনি বিএনপি নাকের রুমাল দিয়ে হলেও বিচারটা সে করতে যাবে, কারণ এটা তাকে করতে হবে। কারণ আমার ভাবির পোলারা যে রাজনৈতিক দল করে, এটা তো কোনো রাজনৈতিক দল না, তারা সকালে এসেছে বিকেলে চলে যাবে, এরকম রাজনৈতিক দল। অর্থাৎ তারা হচ্ছে সর্দি জ্বর। আপনি যদি তাদের রোগের সাথে তুলনা করেন, সর্দি জ্বর মানে ওষুধ যদি খান তাহলে 7 দিনে ভালো হবে, আর ওষুধ যদি না খান তাহলে 1 সপ্তাহে ভালো হবে। কারণ ইচ্ছা না থাকলেও নাকের রুমাল দিয়ে হলেও বিএনপি তদন্ত করবে বলে আমি বিশ্বাস করি। তারাই এটা রায় দিবে কিনা, রায় দিল সেটা কার্যকরী করবে কিনা,
সেটা আমি এখনো বলতে পারবো না। তবে তারা তদন্ত চালাবে। এটা তারা ২-৩টা কারণে এই তদন্তগুলো করবে। একটা হলো পুলিশকে খুশি রাখতে হবে, তদন্তটা করবে। কিন্তু আদতে তারা করতে চাইবে না, করলো সেটা নাকের রুমাল দিয়ে। আরেকটা সংশয় রয়েছে। এমন হতে পারে মানে যদি সঠিক পথে চলে বিচার তাহলে তো আলাদা কথা। কিন্তু যদি বেঠিক পথে যায় তাহলে দেখবেন এগুলোর আসামি করবে সব আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের কর্মী। এটাও ঘটে যেতে আমি বলছি না ঘটবে, ঘটে যেতে পারে। আর আপনি যে কথাটা বললেন যে এরা আমি আশাবাদী কিনা এটা হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে। আমি কিন্তু আশাবাদী যে তারা এটা করবে, করা উচিত। যদি এটা না করে তাহলে বিএনপি নিজেই বিপদে পড়ে যাবে। এই বিচারটা বিএনপিকে ওই যে দাঁতে কামড় দিয়ে হোক, যেমন এর আগে অনেক কিছু তারা মেনে নিছে না। আমার ভাবির পোলারা কত শর্ত দিয়েছে সব মেনে নিয়েছে। মানে মেয়ে যদি একটু কালো হয় তাহলে জামাই যা যা শর্ত দেয় মানতে বাধ্য। সেরকম বিএনপি কে যা যা শর্ত দিয়েছে আমার ভাবির ছেলেদের দল, এই যে গোল্লা পার্টির দল, এই এনসিপি, বৈষম্য বিরোধী, জামাত, হেফাজত বা চামড়া নাই বা চর্ম নাই, যে যে প্রস্তাব দিয়েছে বিএনপি সবকিছুতে হ্যাঁ করেছে, মেনে নিয়েছে না? তেমনি এইবারও তাকে এই জিনিসটা মেনে নিতে হবে। কারণ এটা যদি বিএনপি মেনে না নেয়, তদন্ত না করে, পুলিশ ফোর্স মানে আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করবে না। আর আইন শৃঙ্খলা বাহিনী যদি ফাংশন না করে তাহলে এই সরকার স্থায়ী হতে পারবে না। কারণ পুলিশ যখন দেখবে যে তাদের কলিগ, তাদের সহকারীর হত্যার বিচার হয় নাই, তখন পুলিশ তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে, মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। তখন কোনো কাজ করবে না। কাজ না করলে এই সরকার টিকতে পারবে না। তখন এরা আওয়ামী লীগ দেশে না থাকুক, পুলিশ তখন পুলিশ লীগে পরিণত হবে। বিএনপি আবার এর এই ঝুঁকিটাও নিবে না। তাই একটা পর্যায়ে তারা কৌশলে হলেও তারা এই তদন্ত করবে বলে আমি মনে করি। আপনি ঠিকই বলেছেন। পুলিশ ৫০ জন মরে নাই। উত্তরাতে কতজন মরেছে? আমরা লাস্ট কতগুলো দেখলাম ঝুলাই রাখছে। তারপরে সারা বাংলাদেশের শত শত থানা লুট হয়েছে। সেখানে মারা গেছে, গায়েব করে দেওয়া হয়েছে। কারো কারো মতে তো মানে আমার কাছে বিদেশি একজন ব্যক্তি বলেছিলেন ১২০০ পুলিশ মারা গেছে। কেউ বলেছেন ৩০০০ মারা গেছে। আমরা ধরে নিলাম ৩০০, ধরে নিলাম। একটা দেশের ৩০০ পুলিশও যদি গায়েব করে দিয়ে থাকেন বা কেউ দিয়ে থাকে, এই বিষয়টা তো সহজ বিষয় না। এগুলো বিচার তো করতে হবে। আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনী, আমি বারবার বলে আসছি, কেন এই আবার বলি, আবার অনেকে বলবে শুধু পুলিশ হত্যার বিচারের কথা বলতেছি না, যাদেরকেই মেরে ফেলা হয়েছে প্রত্যেকের বিচার। আমরা আবু সাইদের হত্যারও বিচার চাই। আমরা ওই তালিবাস ও অন্তঃস্থকারা হাদি তার হত্যারও বিচার চাই। আপনি বিচার করেন, কেন তার খুনি দুবাই পালিয়ে গেল, কিভাবে গেল? এখন তো ইউনূস সরকার ছিল, যারা যারা ক্ষমতায় তাদেরই, যারা মরেছে তাদেরই সরকার, তাহলে ছেলেটা কিভাবে দুবাই পালিয়ে গেল? কথিত হত্যাকারী প্রথমে বললো ভারত তাকে আশ্রয় দিয়েছে, একেবারে ভারতের বিরুদ্ধে যে হাত শুরু করে দেয় বাংলাদেশের এই মানে হেফাজতে পাকিস্তানিরা। পরে দেখলাম সেই ছেলে দুবাই গিয়ে লাইভ ভিডিওতে এসে বললো সে দুবাই চলে গেছে। তো দুবাই তো নিশ্চয়ই ভারত হয়ে যায়নি, বাংলাদেশ হয়েই তো গেছে। আমরা তো তাকে গ্রেপ্তার করতে দেখলাম না। তো বিষয়টা রহস্যজনক। আমরা চাই এগুলো সবগুলোর বিচার। আমাদের কিন্তু যে কোনো মৃত্যুরই আমরা বিচার চাই। এমনকি সেটা ৫ই আগস্টের আগের মৃত্যু, তারও বিচার চাই। কেন চাইবো না? শেখ হাসিনা মারলেই তো আর জায়েজ হয়ে যাবে না। কিন্তু আমরা তো দেখলাম শেখ হাসিনাকে যে গণ মামলার আসামি করা হলো, সেখানে তো ৪০০-র উপরে শহীদ ফিরে আসছে। আমরা এই প্রথম জিন্দা শহীদ দেখলাম। মানে মানুষ যে এখনো মারা যাবে, মারা যাওয়ার পর যে আপনি মামলা করবেন আন্দোলনের, আগামীতে এই মামলাগুলো আর চলবে না। ভাবে মেরে ফেলা হলো। এই বর্বরতা যারা করেছে তাদের তো অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি আপনি তা না করেন, আমি জানি না পুলিশেরা সেগুলো রেকর্ড রেখেছে কিনা। রেকর্ড কারো না কারো কাছে কিন্তু আছে, কম আর বেশি। কারো না কারো কাছে রেকর্ড গুলো আছে। রেকর্ডের কি দরকার ভাই? তারা নিজেরাই তো বলেছে পুলিশ মেরে ফেলেছে। তারা নিজেরা অন ক্যামেরা বলেছে, পুলিশের সামনে বলেছে, সেগুলো মিডিয়াতে এসেছে। এখন তো নতুন করে তো সাক্ষী নেওয়ারও দরকার নাই, তাদের ধরলেই হয়ে যাবে। আবার একটা একটা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলাম, সে বলতেছে যে তারা আগেই প্ল্যান করেছিল কিভাবে থানা জ্বালিয়ে দিবে, সেটাও রেকর্ড আছে। সে নিজে এসে বলছে সাংবাদিকদের সামনে। তাকে তো রিমান্ডও নেওয়া হয়নি, জিজ্ঞাসা করে নাই, তারা নিজেরাই বলেছে। তারা মেট্রো রেল পুলিশে নিজেরাই বলেছে। পুলিশ তারা বলেছে যে পুলিশ না মারলে তো বিপ্লব হইতো না, তাদের ভাষায় আর কি। আমার ভাষায় তো এটা বিপ্লব না, সর্বোচ্চ এটা আপনি আন্দোলন বলতে পারেন। আমার ভাষায় তো এটা জুলাই সন্ত্রাসী আন্দোলন। সর্বোচ্চ তারা সন্ত্রাসীবাদ আন্দোলন বলতে পারে। কিন্তু আমরা ফলাফল কি দেখলাম? এই যে এখন যে তদন্তের কথা উঠছে, তারা দেখবেন যে আমার ভাবির ছেলে গাল ফোলা, আগে ছিল গালটা আমার সাথে বেশি করতে ছিল, পেট ছিল পিঠের সাথে লাগানো। তার এখন গালের যে মাংস, বাপরে বাপ, পেটে যে মাংস, মানে মানুষ তো এখন তার পেট দেখলে বলে ভাতিজা পেট কমাও, এরকম অবস্থা। এই যে তাদের যে চর্বিটা হয়েছে, এরা এখন ভয় পায় কেন? আচ্ছা, পুলিশে হত্যার তদন্ত হলে এরা তো ভয় পাবে কেন?
অলরেডি তারা দায়ী করতেছে তারেক রহমান নাকি দায়ী। তারপর আমার এই ভাবির ছেলে শেষে বলছে এটা মীমাংসিত বিষয়, সে নাকি এবার এমপি হয়েছে। কত বড় গর্ধব একজন আমাদের দেশের আইন প্রণেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, এরা তো রাজনীতিবিদের ব্যাগ টানারও যোগ্য না, কথা সত্য। তার জন্য সেটা বলেছে যে এটা মীমাংসিত বিষয়। কোনোদিন হত্যা মামলা মীমাংসিত বিষয় হয়? তামাদি হয়? আপনি যদি হত্যা মামলা মীমাংসা করেন, অর্থাৎ ধরে নেন আমার পিতাকে কেউ হত্যা করছে, আমি আপনার সাথে সেখানে আপোষ করলাম, বাংলাদেশ সরকারের পুলিশ আপনাকে আমাকে দুইজনকে আসামি করে আবার মামলা দিতে পারে, কারণ হত্যা মামলা কোনোদিন আপোষ করতে পারবেন না। আপনি দিওয়ানি মামলা আপোষ করতে পারবেন, আপনি হত্যা, ধর্ষণ, যেগুলো মানবাধিকার সহ আরো যেগুলো লঙ্ঘন, এগুলো আপনি তো তামাদি করতে, এগুলো মীমাংসা হয় না। এটা তো সৌদি আরবের আইন না যে আমার বাপকে আপনি মেরে ফেলেছেন, আপনার কাছে 50 লাখ টাকা নিয়ে মীমাংসা গেলাম। বাংলাদেশ আইন তা বলে না। বাংলাদেশ আইন এই সুযোগ নাই, একটা ভাবে সে মাপ পেতে পারে। ধরেন আপনি আমার বাবাকে মেরেছেন, আপনার শাস্তি হয়েছে, কোর্ট আপনাকে রায় দিয়েছে ফাঁসি দেওয়ার, সুপ্রিম কোর্ট আপনার আপিল বাতিল, প্রেসিডেন্ট মাফ করতে পারে, সেটা একমাত্র পারে প্রেসিডেন্ট। আমিও পারবো না, আমার বাবার খুনি আপনি, আপনাকে আমিও ক্ষমা করতে পারবো না, আমার পরিবার পারবে না, কারণ হত্যা মামলা কোনোদিনই তামাদি হয় না, সুযোগই নাই। বরং আপনার সাথে যদি আমি আপোষ করি, আমি যে আমার পিতা হত্যা মামলা আপোষ করছেন, আমার নামে মামলা হবে, এটা আইন বলে। আপনি তো একটা দেশ তো সংবিধান দিয়ে চলে, সংবিধান থেকেই তো আইন আসে। তো আপনি আইনের বাইরে তো চাইতে পারেন, এই যে আমার ভাতিজা বলে এটা মীমাংসিত বিষয়, পরের টুকু অবশ্য আপনি তখন দেখাইতে পারেন, পরের বাক্যটা হচ্ছে এটা মীমাংসিত বিষয়। আমার ভাবির পোলা জানে না, এমপি হওয়ার পরেও জানলো না যে এটা হত্যা মামলা কোনোদিন মীমাংসিত বিষয় হয় না। এই মামলা চলছে, চলবে, তদন্ত হবে। তারা, আমার ধারণা এরা সব পালিয়ে যাবে, আমার ধারণা। তারা বিএনপি এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, বিএনপি কিন্তু এটা তদন্ত আরেকটা কারণে করবে। অর্থাৎ এরা যেমন লাভ দিতেছে না, বিএনপির বিরুদ্ধে লাফালাফি করতেছে, বিএনপিও তাদেরকে দমিয়ে রাখার জন্য এই পুলিশি তদন্তটাকে একেবারে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। ঠিক যেমন আওয়ামী লীগকে মূলা দেখাবে, তোমাদের তো আমি নিষিদ্ধতা তুলে নিব, তোমরা মামলা করো, বা আমরাই তুলে নিচ্ছি, এইভাবে আওয়ামী লীগের সাথে তারা ইঁদুর পেরাল খেলবে। পাশা আবার আওয়ামী লীগকে মাইরও দিবে, একবার অফিস 2টা খুলবে তো 5টা ভাঙবে, 5টা খুলবে তো 10টাতে ভাঙবে, 5 জনকে জামিন দেবে তো 10 জনকে আবার ঢোকাবে, অথবা জামিন দিলেও আবার সেন অ্যারেস্ট দেখে ঢুকিয়ে দেবে। এরকম ভাবে বিএনপি আওয়ামী লীগের সাথে খেলতে থাকবে। পাশাপাশি আমার এই ভাবির ছেলেদের, যেহেতু তারা একই জোটে ছিল, মিলকে জুলকে ছিল, একই ঘরের তারা একই খাবার খেয়েছে, তারা 91 পরিবারের সদস্য, এখন ভিন্ন হয়ে গেছে। তো এদেরকে একটু আস্তে আস্তে ধরবে, কারণ মামাতো ভাইরে জমি দিবে না, প্রথমে তার ডাইরেক্ট না করবে না, খালাতো ভাইরে ওয়ারিশ দিবে না, প্রথমে তার না করবে না, আস্তে আস্তে ঘর থেকে ঘেটি ধরে বের করে দিবে, জমি থেকে এদের আস্তে আস্তে বের করে দিবে। এটা